গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে আমাদের বিষয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয় এবং এর সঙ্গে জড়িত বা এর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উন্মোচন। আমরা সবাই নিউজে দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের রাজগৃহে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উন্মোচন করেন। অল্প বিস্তর আমরা সকলেই পরিচিত নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা প্রাচীনকালে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ছিল এবং সেখানে প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা করত, এবং শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের গৌরব সমগ্র ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরেও কিন্তু বিস্তার লাভ করেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনার আগে আমাদের একটু দেখে নিতে হবে যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা বা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা কীরকম রূপ লাভ করেছিল, বা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা কীরকম একটা সাযুজ্য ছিল বা কীরকম একটা অবদান ছিল। প্রসঙ্গত আমরা যদি বলতে পারি যে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা প্রথম চালু হয়েছিল, বা প্রাচীন ভারতের প্রথম শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ রূপ লাভ করেছিল যখন তক্ষশিলা ইউনিভার্সিটি বা ট্যাক্সশিলা ইউনিভার্সিটি মাধ্যমে। তক্ষশিলা ইউনিভার্সিটি যেটা মৌর্য বংশের আমলে প্রতিষ্ঠা হয়েছিল, এবং তক্ষশিলা ইউনিভার্সিটির বা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ অধ্যাপক হিসাবে আমরা কৌটিল্য বা চাণক্যকে দেখতে পাই। প্রধানত তক্ষশিলা ইউনিভার্সিটিতে পড়ানো হতো দর্শন, তার সঙ্গে সঙ্গে চিকিৎসা শাস্ত্র এবং পাশাপাশি রাজনীতি, সমাজ দর্শন প্রভৃতি। চাণক্য বা কৌটিল্য একজন অধ্যাপক ছিলেন এবং বহুকাল তিনি তক্ষশিলা ইউনিভার্সিটিতে বা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্রকে পড়িয়েছিলেন। অথচ অবশ্য এ বিষয়ে মতান্তর আছে। অনেক ঐতিহাসিক বা অনেকে মনে করেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো পড়াশোনা হতো না। এখনকার মতো পড়াশোনা হয়তো বা সম্ভব ছিল না, তবে যদি আমরা সেই যুগের ভিত্তিতে বা সেই যুগের পার্সপেক্টিভে বিদ্যালাভের একটা গুরুত্বপূর্ণতার দিক দেখতে পারি, তাহলে নিঃসন্দেহে তক্ষশিলা অন্যতম, এবং চিকিৎসাবিদ জীবকও এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শিক্ষালাভ করেছিলেন। মৌর্য যুগ থেকে ধীরে ধীরে আমরা যদি গুপ্ত যুগের দিকে অগ্রসর হই, যাকে ইতিহাসে গোল্ডেন এজ নামে অভিহিত করা হয়। অবশ্য এ বিষয়ে আবার ইতিহাসে বিতর্ক বিদ্যমান। অনেক ঐতিহাসিক মনে করেন যে গুপ্তযুগ গোল্ডেন এজ ছিল, আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে গুপ্তযুগ গোল্ডেন এজ ছিল না। তো এই যুগের শিক্ষা আর সংস্কৃতি, বিশেষত কাব্য রচনা, আমরা কালিদাসের উল্লেখ, আমরা বরাহমিহিরের উল্লেখ বা অমর সিংহের উল্লেখ কিন্তু গুপ্ত যুগেই পেয়ে থাকি। এর মাধ্যমে আমরা বলতে পারি যে এই গুপ্ত যুগে শিক্ষার ও সংস্কৃতির একটা বিপুল প্রসার বা বিপুল ধারার লাভ হয়েছিল, এবং এই গুপ্ত যুগে প্রতিষ্ঠা হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের। তক্ষশিলা ইউনিভার্সিটির যে আমরা ছবিতে দেখে নিচ্ছি, যে তক্ষশিলা ইউনিভার্সিটির যে একটা কাঠামো এখানে দেখানো হয়েছে, আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি তক্ষশিলা ইউনিভার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং এটাই প্রথম অন্যতম ইউনিভার্সিটি ছিল আমাদের এখানে। তো যখন আমরা গুপ্তযুগে প্রবেশ করব, তখন দেখব যে গুপ্তযুগের অন্যতম একজন শাসক কুমারগুপ্ত, তিনি প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ৫ম শতাব্দীতে, খ্রিস্টীয়পূর্ব ৫ম শতাব্দীতে। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের পর বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের
নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের পর বলা যায় যে এখানে প্রচুর পরিমাণে ছাত্ররা বিদেশ থেকে পড়তে এসেছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সম্পর্কে একটা অন্যতম ও উল্লেখযোগ্য দিক হলো এখানে অ্যাডমিশন টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা নেওয়া হতো। অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এখানে ছাত্রদের কিন্তু ভর্তি করা হতো। আমরা 3 জন ঐতিহাসিকের নাম জানতে পারি যারা কিন্তু গুপ্ত যুগ বা গুপ্ত পরবর্তী যুগে ভারতবর্ষে এসেছিলেন এবং তাদের লেখা বা তাদের বৈদেশিক বিবরণী থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সম্পর্কে অনেক কিছু তথ্য পাওয়া যায়। 3 জন এবার বৈদেশিক পর্যটক কারা কারা ছিলেন? একজন ছিলেন ফাহিয়েন, হিউয়েনসাং, এবং ইৎসিং। এদের মধ্যে বলা যায় ফাহিয়েন কিন্তু এসেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পূর্বে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে কিন্তু ফাহিয়েন ভারতে এসেছিলেন। সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্তা দ্য সেকেন্ড এর আমলে তিনি ভারতবর্ষে আসেন এবং তারপরে তিনি কিন্তু তার বিবরণীতে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো তথ্য লিখে যাননি। পরবর্তীকালে হর্ষবর্ধনের আমলে আমরা যখন হিউয়েনসাংকে ভারতে আগমনের দেখি, তিনি শুধু ভারতে এসেছিলেন যে তাই নয়, বরং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভও করেছিলেন বৌদ্ধ দর্শন সম্পর্কে। এবার নালন্দা বিশ্ববিদ্যালয়ে কী কী বিষয় পড়ানো হতো অলরেডি বলা হয়ে গেছে যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো পলিটিক্স, সমাজ দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি এবং মেডিসিন। তার বাদবাকি ছাড়া যেই সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো পড়ানো হতো কিন্তু আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এটা মনে করা হয় বা বৈদেশিক পর্যটকদের বিবরণ এবং ঐতিহাসিকদের গবেষণা থেকে জানা যায় এখানে মূলত যে সমস্ত বিষয় পড়ানো হতো তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিল বৌদ্ধ দর্শন। কেন বৌদ্ধ দর্শন? কারণ নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় এই দুটো নামেই কিন্তু নালন্দাকে অভিহিত করা হয়। এবার এর পেছনে দুটো কারণ আছে বা কিছু কারণ আছে যে এটাকে আমরা সবাই নালন্দা বিশ্ববিদ্যালয় বলবো না নালন্দা মহাবিহার বলবো। প্রথম কারণটা বলা যেতে পারে নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রধানত ইনস্টিটিউশন বা শিক্ষাক্ষেত্রে ছাত্র শিক্ষক এর মধ্যে একটা কন্ট্রাডিকশন থাকে এবং তাদের মধ্যে একটা ডিবেট বা আলোচনা থাকে এবং বলা যায় যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় বিদেশ থেকে প্রচুর ছাত্র আসতো এবং বিদেশ থেকে বেশিরভাগ ছাত্র কেন বৌদ্ধ দর্শন সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করতে আসতো? কারণ তাদের বৌদ্ধ ট্রান্সলেশনগুলো খুব ভালোভাবে রচনা করা বা খুব ভালোভাবে ট্রান্সলেট করা হয়নি, সেই জন্য বৌদ্ধ দর্শন বিষয়গুলো থেকে বা বৌদ্ধ দর্শনের পরিপ্রেক্ষিতে তারা ভারতে আসতো। এবার ছাত্র শিক্ষক দুজনের মধ্যে ইন্টারাকশন হতো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো এবং সেটা এক স্থানে রেসিডেন্সিয়াল অবস্থায় বা আবাসস্থলের রেসিডেন্সিয়াল অবস্থায় বা রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে হতো। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে নালন্দাকে বিশ্ববিদ্যালয় আমরা বলা যায়, কারণ এখানে ছাত্র এবং শিক্ষক উভয়ই ছিল। প্রচুর পরিমাণে নন টিচিং স্টাফ বা তাদের চাকরও আমরা দেখতে পাই যারা বিভিন্ন তাদের পরিচর্যার কাজে নিযুক্ত থাকত। অপরদিকে আমরা একে কেন মহাবিহার বলবো? তার কারণ এখানে বেশিরভাগ ছাত্র যারা আসতো তারা ছিল কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ভিক্ষুকরাও প্রচুর পরিমাণে এখানে আসতো। বৌদ্ধ ভিক্ষুকরা সেখানে শিক্ষা লাভ করতো। কিন্তু আমরা অন্যদিকে দেখি যে ইউনিভার্সিটিতে যখন আধুনিককালের বিচারে আমি যদি আলোচনা করি, দেখি যে ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্টরা আসে তারা শিক্ষা লাভ করে এবং পরবর্তীকালে তারা শিক্ষা লাভ করার পর 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু তাদের এমপ্লয়মেন্টকে গুরুত্ব দিতে বা অন্য জায়গায় এমপ্লয়মেন্টের সন্ধানে বেরিয়ে যায়। কিন্তু আমরা পরোক্ষভাবে এক্ষেত্রে দেখি যে বৌদ্ধ ভিক্ষু যারা আসছে তারা কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছে না, তারা নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছে এবং কালক্রমে তারাই আবার যারা বিদেশ থেকে ছাত্র আসছে তাদের পাঠদান করছে। সো এই বিচারে আমরা বলতে পারি যে
এটা অন্যতম মহাবিহার হিসাবে পরিচিত ছিল। এটাই পার্থক্য। এবার এ বিষয়ে মতভেদ ঐতিহাসিকদের মধ্যে বিদ্যমান। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং ছিল এবং বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করত। অন্যতম শিক্ষক হিসাবে আমরা শিলভদ্রের নাম উল্লেখ করতে পারি। এবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের, আমরা জানি যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো ইনস্টিটিউশনকে পরিচালনার জন্য শুধুমাত্র দক্ষ অধ্যাপক মণ্ডলী, কর্মচারী যথেষ্ট নয়। সেখানে প্রয়োজন হলো অর্থ বা অর্থ প্রতিকূলতা বা অর্থ ব্যবস্থা, উন্নত এক অর্থ ব্যবস্থা। এবং এই অর্থ ব্যবস্থার দিক থেকে আমরা বলা যেতে পারে যে তৎকালীন শৈলেন্দ্র রাজবংশ যথেষ্ট পরিমাণে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফান্ড দান করেছিল বা তাদের অর্থ দান করেছিল। তাছাড়া নালন্দা বিশ্ববিদ্যালয় যে রাজগিরে অবস্থিত, রাজগিরের পার্শ্ববর্তী যে 100 থেকে 200টা গ্রাম আছে, সেই 100টা থেকে 200টা গ্রাম থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এবং অন্যতম গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনযাপনের জন্য সামগ্রী এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সরবরাহ করা হতো। আবার অন্যদিকে যদি বলা যেতে পারে বা অন্যদিকে আমরা বলতে পারি যে পরবর্তীকালে থানেশ্বরের রাজা হর্ষবর্ধনও প্রচুর পরিমাণে কিন্তু দান করেছিলেন বা প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে। বর্তমানে যেমন ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অভাব অভিযোগ শোনার জন্য, তখনকার দিনেও কিন্তু বিভিন্ন রাজারা, একজন নন, বিভিন্ন রাজারা তাদের বিশ্ববিদ্যালয়কে যথেষ্ট পরিমাণে অর্থ দান করতেন এবং যথেষ্ট পরিমাণে তার পরিকাঠামিক উন্নতিকল্প সাধনে ব্রতী হতেন। এবার পরবর্তীকালে অর্থাৎ হর্ষবর্ধনের পরে পাল বংশ গুরুত্বপূর্ণ বংশরূপে দেখা দিয়েছিল এবং এই পাল বংশরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিন্তু পৃষ্ঠপোষকতা করত। কিন্তু শুধুমাত্র নালন্দা বিশ্ববিদ্যালয় নয়, তারা বিভিন্ন আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হল অদন্তপুরী মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার এবং জগদ্দল মহাবিহার। এবার অলরেডি আমি বলে দিয়েছি যে বৌদ্ধ ধর্মাবলম্বী একটা গুরুত্বপূর্ণ বা নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্মের একটা অন্যতম স্থান ছিল। কিন্তু পাল রাজারা শুধুমাত্র বৌদ্ধ ধর্মেই নিজেদের পৃষ্ঠপোষকতাকে আবৃত্ত রেখেছিল তাই নয়, তারা বৌদ্ধ ধর্মের যে আলাদা একটা স্টেজ আছে বা স্তর আছে, বজ্রযান বৌদ্ধিজম, সেটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রসার লাভ করতে বা প্রসারের কাজে ব্রতী হয়েছিলেন। সুতরাং ধীরে ধীরে যত দিন এগোয় বা যত সাম্রাজ্য এগোয়, যদি আমরা গুপ্ত যুগ থেকে দেখি, দিনের পর দিন কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে প্রাচীন ঐতিহ্য আছে সেটা ধীরে ধীরে মুহ্যমান হতে থাকে। এবার আমরা যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কারণ বা ডিক্লাইন অফ নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করা যেতে পারে, তাহলে যেমন একটা ধারণা আমাদের সবারই মধ্যে আছে যে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। কিন্তু সেটা ছাড়াও যে অন্যান্য বিভিন্ন কারণ এর পেছনে থাকতে পারে, এ বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। অলরেডি আমরা জানি যে প্রতিবাদী ধর্মমত হিসাবে বৌদ্ধ এবং জৈন ধর্মের কিন্তু উত্থান ঘটেছিল। কেন ঘটেছিল? তার কারণ হলো বৈদিক যুগে যে যাগযজ্ঞপূর্ণ রীতি রিওয়াজ ছিল, সেগুলো সমাজের উচ্চপদস্থ মানুষদের কিন্তু আকৃষ্ট করেছিল। যারা নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন বর্গীয় মানুষ ছিল, তাদের কিন্তু আকৃষ্ট কিন্তু করতে পারেনি। সেই হিসাবে আমরা যদি বলতে পারি যে গুপ্ত যুগের সেই হিসাবে আমরা বলতে পারি যে প্রতিবাদী বৌদ্ধ ধর্মের যে সত্তা আছে বা বৌদ্ধ ধর্মের যে আদর্শ আছে, সেটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষদের অনেকটা আকৃষ্ট করেছিল এবং তাদের আকৃষ্ট করার সুবাদে বা আকৃষ্ট করার কারণে তারা বৌদ্ধ ধর্মকে গ্রহণ করতে শুরু করেছিল।
একটু আগে আমি বললাম যে পাল রাজত্বকালে বা পাল বংশের সময় বজ্রযানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, বজ্রযান বৌদ্ধিজম সেক্টর ওপর। এই বজ্রযান বৌদ্ধিজম সেক্টে কিন্তু রীতি নীতি রিচুয়ালস প্রভৃতি বিভিন্ন মাত্রা দেখতে পাই আমরা। ফলে বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে তাদের যে স্থানটা ছিল সেটা কিন্তু হারাতে শুরু করে। কারণ অলরেডি যখন গৌতম বুদ্ধ এর বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন তার মধ্যে কিন্তু খুব বেশি রীতিনীতি ছিল না, কিন্তু তার মৃত্যুর পরবর্তীকালে হিনযান, মহাযান, বজ্রযান বিভিন্ন দলের বা গোষ্ঠীর উদ্ভব হয় এবং তারা নিজেদের মধ্যে আন্তঃকলহে কিন্তু জড়িয়ে পড়ে। এবার বিভিন্ন ধর্মমতের এই যে রিচুয়ালিস্টিক একটা মতবাদ ছিল বা বিভিন্ন রিচুয়াল ছিল, এটা সাধারণ মানুষকে আকৃষ্ট করেনি, যার ফলে বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে তার যে গৌরব আছে সেটা হারাতে শুরু করে। আবার এটা আমরা সবাই জানি, যারা বিশেষত ইতিহাসের ছাত্র তারা পড়েছি বা সবাই পড়েছি, যে গুপ্ত যুগের শেষ দিকে ভারতবর্ষে হুন আক্রমণ ঘটতে শুরু করে এবং হুনদের দুজন দুর্ধর্ষ নেতা ছিলেন মিহিরকুল এবং তোরমান। তোরমান এবং মিহিরকুল এর মধ্যে মিহিরকুল বৌদ্ধ বিদ্বেষী ছিলেন এবং তিনি বহু বৌদ্ধ মঠ ধ্বংস করেছিলেন, বহু বৌদ্ধ ভিক্ষুকে পরাজিত বা হত্যা করেছিলেন। বলা চলে এই হুন আক্রমণ যে আছে তার কিন্তু প্রভাব কিছুটা নালন্দা বিশ্ববিদ্যালয় তথা বৌদ্ধদের ওপরও পড়ে এসেছিল। আবার অন্যদিকে যদি বলা যায় যে হর্ষবর্ধন প্রতি বছর যে একটা প্রয়াগে বিখ্যাত মেলার আয়োজন করতেন, সেখানে ব্রাহ্মণ এবং সমন এই দুটো গোষ্ঠীর মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব শুরু হয়, যে কথা মহাভাষ্যের রচয়িতা পতঞ্জলি নিজেই বলেছেন, যে হর্ষবর্ধন যে বিরাট মেলার আয়োজন করেছেন সেখানে ব্রাহ্মণরা বৌদ্ধিক যে সমন আছে তাদের হত্যা করতে উদ্যত হয়। ফলে এই যে ব্রাহ্মণ এবং বৌদ্ধিক দুইয়ের মধ্যে কিন্তু একটা বিরাট পরিমাণে দ্বন্দ্ব শুরু হতে থাকে, যা নালন্দা বিশ্ববিদ্যালয়কে কিন্তু অনেকটা পরিমাণে প্রভাবিত করেছিল বা বৌদ্ধ ধর্ম সংস্কৃতিকে অনেকটা পরিমাণে প্রভাবিত করেছিল। এবার যদি আমরা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কথায় আসতে পারি, তাহলে দেখা যাবে যে তিনি আক্রমণ করেছিলেন সেন বংশ। কারণ তিনি যখন আক্রমণ করেন 1990 খ্রিস্টাব্দে, অলরেডি তখন কিন্তু পালদের পতন হয়ে গেছে, তখন বাংলা শাসন করছে সেন বংশ এবং সেন বংশের রাজারা নিজেই বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। তারা কিন্তু বৌদ্ধের কোনো পৃষ্ঠপোষকতা করতেন না, তারা নিজেরাই বৌদ্ধদের পৃষ্ঠপোষকতা করতেন না। ফলে এক্ষেত্রে আমরা একটা নিশ্চিত তথ্যে আসতে পারি যে সেন রাজাদের কাছ থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় তেমন কোনো অর্থ সাহায্য পেত না। আবার সেনরা তাদের যে রাজধানী আছে বা সেনরা যাদের যে সাম্রাজ্য আছে সেটা বেশিরভাগ কিন্তু স্থানান্তর করেছিল বর্তমান ঢাকায়। এবার ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি আক্রমণ করেছিলেন পূর্বাংশে বা ইস্টার্ন পার্টে। তো সম্ভবত এটা হতে পারে যে যখন তিনি লক্ষণ সেনের তাকে হত্যা করতে উদ্যত হন বা লক্ষণ সেনের সাম্রাজ্যে ঢুকতে আগ্রাসী হন, সেই সময় তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার আছে বা নালন্দা বিশ্ববিদ্যালয়কে দেখে হয়তো তিনি মনে করেছিলেন এটা একটা দুর্গ এবং তিনি পালি ভাষা সম্ভবত জানতেন না বা তার জানারও কথা নয়। তো পালি ভাষা বা স্ট্রাকচার এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আছে সেটা দেখে তিনি মনে করেছিলেন এটা দুর্গ এবং সেই দুর্গ ধ্বংস করার উদ্দেশ্য তিনি এটাকে হয়তো জ্বালিয়ে দেন সম্পূর্ণভাবে। এটা একদম সঠিক যে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু আগুনে ভস্মীভূত হয়েছিল, কারণ পরবর্তীকালে 1861 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ক্যানিংহাম তার গবেষণার মাধ্যমে যে ছাই পাওয়া গেছে বা গবেষণার মাধ্যমে যে স্ট্রাকচার পাওয়া গেছে সেই স্ট্রাকচারকে তিনি একটা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার বা ইউনিভার্সিটির স্ট্রাকচার হিসাবে কিন্তু তুলে ধরতে ব্রতী হয়েছে। তো বলা যায় যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পুরোপুরি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পতনে দায়ী ছিলেন না। পতনের পেছনে অন্যান্য প্রচুর কারণ কিন্তু অন্তর্নিহিত ছিল বা অন্যান্য প্রচুর কিন্তু কারণ এক্ষেত্রে দায়ী ছিল। অন্যদিকে যদি আমরা বর্তমান পার্সপেক্টিভে বলা যায়, বর্তমান পার্সপেক্টিভের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিহারের মতো রাজ্য
বিহার আমরা সবাই জানি, যেটা কালচারের দিক থেকে, যেটা সংস্কৃতির দিক থেকে প্রচুর পরিমাণে, বা এটাকে আমরা যদি এমপ্লয়মেন্টের দিক থেকেও ধরতে পারি, তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে বিহার। তো বিহারের মতো জায়গায় এই যে ভারতের প্রাচীন গৌরব যে একটা লুকিয়ে ছিল, বা প্রাচীন গৌরবের যে পরিকাষ্ঠা নির্মিত হয়েছিল, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। আবার প্রসঙ্গত বলে রাখা ভালো, আমি একটু অন্যদিকে যাচ্ছি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই যে ধ্বংস হয়, এর পেছনে লেফটিস্ট হিস্টোরিয়ান এবং রাইটিস্ট হিস্টোরিয়ানরাও কিছু তাদের মতবাদ পেশ করেছে। লেফটিস্ট হিস্টোরিয়ানদের মধ্যে ঐতিহাসিক রমিলা থাপার, ইরফান হাবিব এবং সতীশচন্দ্রর নাম আমরা উল্লেখ করতে পারি। মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন স্কর্চ পদ্ধতির মাধ্যমে পুরোপুরি যখন নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দিয়েছিলেন, সেটা লেফটিস্ট হিস্টোরিয়ানরা দেখছেন একটা সাধারণ ব্যাপার হিসাবে, কারণ বেশিরভাগ মিলিটারি ক্ষেত্রেই বা বেশিরভাগ সেনাবাহিনীর ক্ষেত্রেই পদ্ধতিটা কিন্তু চালু করা বা সেই প্রচলিত ছিল। আবার অন্যদিকে যারা রাইট উইং হিস্টোরিয়ান আছেন, রাইট উইং হিস্টোরিয়ানরা বলছেন যে না, এক্ষেত্রে কিন্তু অন্য একটা কারণও তারা দেখাচ্ছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বলেই বৌদ্ধদের চর্চা বা বৌদ্ধদের একটা যে উত্থান বা গ্লোরি বা বৌদ্ধদের একটা প্রসার, সেটা অনেকটা নবরূপ লাভ করেছিল। এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বলেই মুসলিমদের যে একটা মুসলিম বা টার্কসদের তাদের যে একটা সাম্রাজ্যের ব্যাপ্তি আছে, সেটা ঠিকভাবে প্রসারিত হচ্ছিল না, বা ঠিকভাবে ঘটছিল না। ফলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সম্পূর্ণরূপে নালন্দা ধ্বংস করার মাধ্যমে মুসলিম শাসনের প্রসারের ওপরও কিন্তু একটা গুরুত্ব দিতে চেয়েছিলেন। অবশ্যই এই বিষয়ে কিন্তু উভয় পক্ষের ঐতিহাসিকদের মধ্যে মতভেদ বিদ্যমান। এখন চলে আসি বর্তমান কথা। নালন্দা বিশ্ববিদ্যালয়কে একটা আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা প্রথম বলেন আমাদের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম 2006 সালে। সরকার তখন তার মতামতকে গ্রহণ করেন এবং এদিক থেকে তারা নিজেদের প্রজেক্ট চালু করেন। 2010 সালে নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট পার্লামেন্টে পাশ হয় এবং তারপরে কাজ শুরু হয় নালন্দা বিশ্ববিদ্যালয়কে এক আধুনিক বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার বা আধুনিক বিশ্ববিদ্যালয় হিসাবে তাকে রূপ নেওয়ার। 2014 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হতে শুরু করে এবং অ্যাডমিশন প্রসঙ্গে একটা কথা আমার বলা হয়নি, এখানে বলে রাখা ভালো যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট কিন্তু খুব কঠিন ছিল। এখানে মূলত দুরকম ধারণা প্রচলিত আছে। একটা ধারণাতে মনে করা হয় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে গেটকিপাররা আছে তারাই কিন্তু মৌখিক বা ওরাল টেস্ট নিতেন এবং তার ভিত্তিতে যে সমস্ত ছাত্ররা ওরাল টেস্ট কোয়ালিফাই করতো তাদেরকেই বিদ্যালাভের সুযোগ দেওয়া হতো। আবার অন্যদিকে মনে করা হয়ে থাকে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে অধ্যাপক মণ্ডলী আছেন, যে অধ্যাপক মণ্ডলীর মধ্যে শিলভদ্রর নাম আমরা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে পাই, তারা একটা অ্যাডমিশন টেস্ট কন্ডাক্ট করতেন এই মৌখিক রচনা বা ওরাল টেস্টের মাধ্যমে এখানে কিন্তু ছাত্রদের নেওয়া হতো। তো এখন আসি বর্তমানে কথায় 2014 সালে অ্যাডমিশন শুরু হয় এবং তারপরে নালন্দা বিশ্ববিদ্যালয়কে উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন বিহারের বর্তমান প্রধানমন্ত্রী নীতিশ কুমার। তিনি অনেকটা পরিমাণে জমি দান করেন এবং তার পাশাপাশি নালন্দাকে গড়ে তোলার জন্য বা ভীষণভাবে সাজানোর জন্য বিভিন্ন পদক্ষেপ ভারত সরকারের কাছ থেকে গ্রহণ করা হয় বা ভারত সরকারের পক্ষে গ্রহণ করা হয় এবং আলটিমেটলি আমাদের এই 2024 সালে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু উদ্বোধন করা হয়। তো আমাদের ইউপিএসসির জিএসের পার্সপেক্টিভে, জিএস 1-এর পার্সপেক্টিভে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই যে উত্থান বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই যে বিভিন্ন হিস্ট্রি এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই যে ইতিহাস, সেটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু ইউপিএসসি কোশ্চেন সেট করতে পারে, কারণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে বা আমাদের শিক্ষা সংস্কৃতিকে একটা অন্য স্থানে নিয়ে যাচ্ছে, সেই স্থানে কিন্তু ইউপিএসসি বরাবর ফোকাস করে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ব্যাপ্তি আছে এর পেছনে কিছু অংশে কিছু ঐতিহাসিকের মতে যে অশোকও কিন্তু অনেকটা সাহায্য করেছেন মানে তিনি কিছু বিহার নির্মাণ করেছিলেন এবং অনেকে মনে করেন সেই বিহারই কালক্রমে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটা স্থান নেয়। তো
আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ব্রতী করতে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে পুনরুত্থান বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ইভলিউশন, সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে একটা প্রসার লাভ করবে বলে সবারই মনে হয়। এ বিষয়ে অবশ্য গভর্নমেন্টকেও অগ্রণী ভূমিকা পালন করা দরকার। তার সাথে সাথে প্রজেক্টে যারা কাজ করছেন এবং সেখানের যে স্ট্রাকচার, যেভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়কে বর্তমানে সাজানো হয়েছে, এবং এটাই ছিল পৃথিবীর সবথেকে প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। বর্তমানে অবশ্য রেসিডেন্সিয়াল আছে, সেখানে শিক্ষকদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে ছাত্রদের থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন বিষয়ও আছে পড়াশোনার, যেমন এনভায়রনমেন্ট আছে, যেমন হিস্টোরিক্যাল স্টাডিজ আছে। এটা ব্যক্তিগতভাবে মনে করা হয় যেহেতু হিস্ট্রির সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যুক্ত, তাই হিস্টোরিক্যাল স্টাডিজের দিক থেকেও নালন্দা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ স্থান পরবর্তীকালে অর্জন করবে ভারতীয় জনমানসে সবারই কাছে, সেটা বলাই বাহুল্য। আর এর পাশাপাশি বলা যেতে পারে যে বিশ্ববিদ্যালয়ে যে আধুনিক উন্নতিকল্প আছে বা বিশ্ববিদ্যালয়ের যে উত্থান আছে, সেটার পেছনে অবশ্য অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের তথা আপামর জনসাধারণের একটা সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রসারতার দাবি রাখে। তো এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।